আখলাকুস সাফা যুক্ত রয়েছেন বিজয় সরণি এলাকা থেকে। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন। সাফা মূলত নেতাকর্মীদের উপস্থিতি এবং সেখানে যারা আসছেন তাদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে। সবই আমি আপনাকে বলবো এবং দেখাবো, তবে তার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমি এখন যে জায়গায় আছি, আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ তিনি কিন্তু এসএসএফ যে প্রোটোকল সেই প্রোটোকল তিনি পেয়েছেন এবং এই এসএসএফ প্রোটোকল পাওয়া এবং সবকিছু মিলিয়ে এইখানটা জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে যে শায়িত করা হবে, এই যে জায়গার যে এন্ট্রি পয়েন্টটা, এটা হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টে আমরা দেখছি কয়েক স্তরের নিরাপত্তা। আমি যদি আপনাকে এই দিক থেকে দেখাই, আপনি দেখবেন যে অর্থাৎ আগারগাঁ থেকে যেই রাস্তাটি মানিক মিয়ার দিকে গিয়েছে, ঠিক সেই রাস্তাটির চিত্র যদি আমি আপনাকে দেখাই, এখানে দেখবেন যে আপনি রাস্তার একটি পাশ অর্থাৎ শুধু যাওয়ার যে রাস্তাটি, সেই যাওয়ার রাস্তাটি খোলা রয়েছে, কিন্তু সেটা অবশ্যই যানবাহনের জন্য নয়। সেখানে দিয়ে নেতাকর্মীরা তারা হেঁটে হেঁটে তারা মানিক মিয়া এভিনিউর দিকে অর্থাৎ জানাজায় যারা অংশগ্রহণ করবেন তারা সেই পথটা দিয়ে যাচ্ছে। আর ঠিক উল্টো দিকের যে রাস্তাটি, এই উল্টো দিকের রাস্তাটিতে আপনি দেখছেন কয়েকটি লেয়ারের নিরাপত্তা। আমরা প্রথম লেয়ারে দেখতে পাচ্ছি আনসার ভিডিপি এবং এপিবিএনের সদস্যরা আছেন, তারপর বিজিবি এবং পুলিশের সদস্যরা আছেন, তার পরের লেয়ারে আছেন র্যাবের সদস্যরা এবং এর পরের লেয়ারে আছেন সেনা সদস্যরা, এবং তারা কিন্তু এখানকার যে নিরাপত্তাটা সেই নিরাপত্তাটা নিশ্চিত করছেন। এসএসএফের যারা কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসে পুরো যে সিকিউরিটি ম্যানেজমেন্ট, সেই সিকিউরিটি ম্যানেজমেন্ট এখানটাতে কিন্তু তারা সমন্বয় করছেন। এবং এখান দিয়ে যারাই প্রবেশ করছেন, আপনি জানেন যে এখানে শুধুমাত্র স্পেশাল ব্রাঞ্চের যারা পাশধারী শুধুমাত্র তারাই এই দিক দিয়ে প্রবেশ করতে পারছেন, এবং এই পুরো রাস্তার যে নিরাপত্তা সেই রাস্তার নিরাপত্তা নিশ্চিতে এবং এই জায়গাটিকে নির্বিঘ্ন রাখার চেষ্টা করছেন। এবং তাদের সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিএনপি নেতাকর্মীরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, সেই স্বেচ্ছাসেবকদেরকেও তারা সর্বাত্মক সহায়তা করছেন। আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, বাহিনীর সদস্যরা আছে, তাদেরকে সহায়তা করছেন যেন কোনোভাবে নেতাকর্মীরা তারা এই যে বেষ্টনীগুলো করা হয়েছে এই বেষ্টনীগুলো ভেদ করে তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে নেতাকর্মীরা যারা আসছেন, আপনি যে প্রশ্নটা করলেন সেটি হচ্ছে তারা কি বলছেন, আমি সেটিতে যাচ্ছি। তার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে আমরা সকাল থেকে এসেই এখানটাতে যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্য, যেই বক্তব্যগুলো গণতান্ত্রিক লড়াইয়ের বক্তব্য, যেই বক্তব্যগুলো আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং তার যে আপসহীন চরিত্র, সেই চরিত্রগুলো ফুটে ওঠে যেসব বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যেসব বক্তব্য শুনে এসেছি বিভিন্ন সময়। তিনি যখন দেশ পরিচালনা করেছেন এবং তিনি যখন বিরোধী দলে ছিলেন সেই সময়কার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো সবশেষ যে বক্তব্যগুলো উঠে আসছে সেই বক্তব্যগুলো হচ্ছে বিগত 15 বছরের যে শাসনামল, সেই 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং বিভিন্ন অন্যায় কার্যক্রম যেগুলোর কথা বলা হচ্ছে, এবং সেসবের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার এবং ওই সময় তার যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো উঠে আসছে। আজকের এখানে যে আশেপাশে যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার বসানো হচ্ছে, সেই স্পিকারে কিন্তু এই বক্তব্যগুলো শোনানো হচ্ছে। এখন আসি কি কারণে তাকে আসলে আপসহীন নেত্রী বলা হচ্ছে, কেন তাকে বলা হয় দেশনেত্রী। এইখানটাতে আপনি যেটা জানতে চাচ্ছিলেন নেতাকর্মীরা কি বলছেন, নেতাকর্মীরা কিন্তু যেমন আমরা গতকালও দেখছিলাম তার মৃত্যুর খবরের পর নেতাকর্মীদের মধ্যে বেশ কিছু আমি যদি ক্যাটাগরি করে বলি সেটি হচ্ছে যারা বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখেছেন অথবা তার কাছাকাছি ছিলেন তাদের এক ধরনের অভিজ্ঞতা, যারা দূর থেকে দেখেছেন তাদের আরেক ধরনের অভিজ্ঞতা, আবার যারা দেখেনি কখনো অর্থাৎ গত 15 বছরে যাদের জন্ম হয়েছে এই যে মানুষগুলো অর্থাৎ তরুণ প্রজন্মের যে সদস্যরা তারা কিন্তু শুনেছেন এবং তারা রিজনিং করেছেন, কম্পেয়ার করেছেন এবং এই সব কিছু করে এবং এই বক্তব্যগুলো তারা শুনে তারা কিন্তু উজ্জীবিত হয়েছে। এবং এই যে নেতাকর্মীরা তাদের যে বক্তব্য সেই বক্তব্যের অংশ থেকে যদি বলি সেটি হচ্ছে তারা একটা প্রতিজ্ঞার মধ্যে যেতে চান, তারা দুঃখ ভারাক্রান্ত, তারা শোকাতুর, কিন্তু একই সঙ্গে তারা এক ধরনের প্রতিজ্ঞা নিচ্ছেন, এক ধরনের প্রত্যয়ের কথা বলছেন। সেটি হচ্ছে তার যে আপসহীনতা, এই আপসহীনতার রাজনীতি তারা চর্চা করতে চান এবং এই রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলতে চান, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থানের কথা বলতে চান, একই সঙ্গে যে কোনো ধরনের অন্যায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলোর কথা বলতে চান।
এবং এর আগে বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার তিনি তো আপনি জানেন তিনবারের প্রধানমন্ত্রী এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং সেই সময়কার তার যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ শুরুতে যেটি বলছিলাম যে যারা বেগম খালেদা জিয়াকে দেখেছেন সরাসরি অথবা তার শাসনামলটা দেখেছেন, সেই মানুষগুলো সেই সময়ের কথাগুলো তারা মনে করছেন। যারা বয়োবৃদ্ধ, এমনও কয়েকজন যারা এসেছিলেন, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল কেন তাকে আসলে আপসের নেত্রী বলা হয়। সেই বিষয়টি এখনো পর্যন্ত হয়তো বিভিন্নভাবে মানুষ শুনছেন, তার বক্তব্য শুনছেন, কিন্তু এই যে ইতিহাসটি, সেই ইতিহাসটা যদি আমি আপনাকে বলি, আপনি জানেন আমাদের সহকর্মী আলামিন হক কখনো বলছিলেন যে গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালক, তার তো রাজনীতিতে আসারই কথা ছিল না। তার যে রাজনীতিতে আসা সেটি যখন 1981 সালের এক ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন, তারপর 1982 সালের 2 জানুয়ারি বিএনপির সাধারণ সদস্য হিসেবে যোগ দেন বেগম খালেদা জিয়া। তিনি 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। অর্থাৎ তৃণমূলের রাজনীতির যে অংশটি, সেই যে চর্চা, সেই চর্চার মধ্য দিয়েই কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসন হয়েছেন। 1982 সালে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং তখন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। 1986 সালে কারচুপির নির্বাচনের বিরোধিতা এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তখন এরশাদের অবৈধ সরকারের বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে তারা যোগ দিয়েছিলেন। তার দৃঢ় সংকল্পের কারণে, অর্থাৎ বলছি খালেদা জিয়ার কথা, তাকে 1983 সালে 1990 সাল থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল। অর্থাৎ তার যে সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাসটা কিন্তু একেবারেই নতুন নয়। একদম শুরু থেকে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেছেন তখন থেকেই কিন্তু সেটি শুরু হয়েছে।